আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাচ্ছি, যুদ্ধবিরতি ভেঙে প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও একজন নিহত। এরপর জানাব, গাজায় যুদ্ধবিরতির ক্রমাগত লঙ্ঘনে তীব্র নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব। এইদিকে শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের। আরও থাকছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার ধ্বংস, হাজার হাজার মুরগি হত্যা করেছে ইসরায়েলিরা। এবং ঘূর্ণিঝড় কালমাইগিরে তাণ্ডবে বিধ্বস্ত ফিলিপাইন, মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। সবশেষে জানাবো, নতুন প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করছে ভারত ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যুদ্ধবিরতি ভেঙে প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও একজন নিহত। যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার ৫ নভেম্বর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার বাহিনীর হামলায় আজও হামলায় একজন নিহত। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দেশের দক্ষিণাঞ্চলে বুর্জ রেহালে একটি গাড়িতে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে, ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। গাজায় যুদ্ধবিরতির ক্রমাগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব। গাজায় বারবার যুদ্ধবিরতির লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার ৪ নভেম্বর কাতারের দোহায় দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। গুতেরেস বলেন, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতা বন্ধ করতে হবে এবং সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম পর্যায়ে সিদ্ধান্ত মেনে চলতে হবে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করেই চলছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১২৫ বারের বেশি লঙ্ঘন করেছে, সেই সঙ্গে শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে। গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৬৮,০০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়, সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের। নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ৩ গুণ বেশি হবে। মঙ্গলবার ৪ নভেম্বর মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি জানিয়েছেন, রাশিয়া বর্তমানে বুরেভেসনিক ও পোসেইডনের মতো শক্তিশালী ইউনিটের উপর ভিত্তি করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। নতুন প্রজন্মের এই ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে ৩ গুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে পৌঁছাবে। রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করছি। পুতিন বলেন, বুরেভেসনিক উন্নয়ন রাশিয়ার জনগণ ও দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি আগামী কয়েক দশক ধরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পুতিন আরও জানিয়েছেন, এবছর সারমাত নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছিলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ক্ষেপণাস্ত্র প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ২০১৮ সালে পুতিন প্রথম বুরেভেসনিক ও পোসেইডন তৈরি করার ঘোষণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্য সম্পন্ন পারমাণুচালিত অস্ত্র ব্যবস্থা।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার ধ্বংস, হাজার হাজার মুরগি হত্যা করেছে ইসরায়েলিরা। অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক হামলার মাঝে দুটি ফিলিস্তিনি কৃষি খামার গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় একটি খামারে থাকা হাজার হাজার মুরগি হত্যা করা হয়েছে। বুধবার 5 নভেম্বর স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে জেনিনের পশ্চিমে উম্মে আল রিহান গ্রামে ইসরায়েলি সৈন্যরা একটি মুরগির খামারে হামলা চালায়। 7000 মুরগিকে বিদ্যুৎস্পৃষ্টে হত্যা করে। এ সময় খামারের 1000 বর্গমিটারের কাঠামো গুড়িয়ে দেওয়া হয়। খামারের মালিক তার ক্ষতির পরিমাণ 5 লাখ শেকেলেরও বেশি, অর্থাৎ $1,30,000 বলে অনুমান করেছেন। গ্রাম পরিষদের প্রধান জানিয়েছেন, সামরিক যানবাহন এবং একটি বুলডোজার ইয়াবাদের কাছে বিচ্ছিন্নতা প্রাচীরের পেছনে অভিযান চালিয়েছে। বেতলেহেমের পশ্চিমে ওয়াদি ফুকিনে সৈন্যরা স্থানীয় কৃষকের একটি কৃষি ঘরও ভেঙে ফেলে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের জলবায়ু বাগানগুলোতে আক্রমণ করে চলেছে। ফিলিস্তিনি বাসিন্দাদের সম্পদ চুরির পাশাপাশি ভেড়া ও গবাদি পশুগুলো জবাই করে ফেলছে। ঘূর্ণিঝড় কালমাইগিরের তাণ্ডবে বিধ্বস্ত ফিলিপাইন, মৃতের সংখ্যা 100 ছাড়ালো। ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমাইগিরের তাণ্ডবে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। বুধবার 5 নভেম্বর সেউ প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব স্পষ্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বেড়ে চলছে। একদিন আগেই নজিরবিহীন বন্যার পানি প্রদেশটির কেন্দ্রীয় শহর ও আশপাশের এলাকায় গাড়ি, ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেনার ভাসিয়ে নিয়ে যায়। সেবু প্রদেশের সরকারি মুখপাত্র রোন রামোস বলেন, প্রাদেশিক রাজধানীর মেট্রো এলাকার অংশ লিলোয়ান শহরের বন্যাকবলিত এলাকা থেকে 35টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই প্রদেশে মৃতের সংখ্যা 76 জনে দাঁড়িয়েছে। পুলিশ কর্মকর্তা স্টিফেন পলিনার জানান, টানা বৃষ্টিপাতের ফলে নেগ্রোস দ্বীপে কমপক্ষে 12 জন নিহত এবং আরও 12 জন নিখোঁজ রয়েছে। ক্যানলাউন শহরের বাড়িঘর মাটিচাপা পড়ে গেছে। তিনি বলেন, গত বছর থেকে কানলাউন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এর উপরের অংশে আগ্নেয়গিরির উপাদান জমা হয়েছিল। বৃষ্টিপাতের সময় সেগুলো পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। অপরদিকে দুর্যোগের সময় ত্রাণ অভিযান চালাতে গিয়ে একটি মারণিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 জন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার এএফপির সাংবাদিকরা সেবুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। 53 বছর বয়সী রেনাল্ডো ভার্গারা বলেন, ভোর 4টা বা 5টার দিকে পানি এত তীব্র ছিল যে বাইরে অন্য কিছু দেখা যাচ্ছিল না। এরকম কিছু আগে কখনো ঘটেনি। পানি প্রচণ্ড উত্তাল ছিল। দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ চারমাগ্নে ভারিলা বলেন, কালমাইগির ভূমিধসের 24 ঘণ্টা আগে সেবু সিটির আশেপাশের এলাকা 183 মিলিমিটার বৃষ্টিপাতে প্লাবিত হয়। এটি মাসিক গড়ের 131 মিলিমিটারেরও বেশি। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। নতুন প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করছে ভারত ইসরায়েল। ভারত ও ইসরায়েল এক নতুন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক MOU সই করার প্রস্তুতি নিচ্ছে। এটি ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাহার। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে চলমান কৌশলগত সম্পর্কের বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাহার বলেন, ভারতের ভূ রাজনৈতিক গুরুত্বকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের গণতন্ত্রের মধ্যে সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। প্রতিরক্ষা ও উদ্ভাবন, সন্ত্রাস দমন এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশ সহযোগিতা বাড়াচ্ছে। তিনি আরও বলেন, আমরা প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক সহযোগিতায় অগ্রসর হচ্ছি, তবে সম্পর্ক আরও গভীর করার জন্য সবসময় আন্তরিক আগ্রহ রয়েছে। নতুন MOU খসড়া তেল আবিবে অনুষ্ঠিত 17তম ভারত ইসরায়েল প্রতিরক্ষা যৌথ ওয়ার্কিং গ্রুপ বা JWG বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে সার ভারতের দ্রুত নিন্দার প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করা প্রথম বিশ্বনেতা ছিলেন। ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং আমরা তা গভীরভাবে স্মরণ করি। গাজা শান্তি প্রক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রসঙ্গে সার সতর্ক করে বলেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনাই ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য। ভারতের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে স্পষ্ট অবস্থান নেন, উল্লেখ করে যে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তা গ্রহণযোগ্য নয়। সার বলেন, দুই দেশ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং অন্যান্যদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ও প্রতিরক্ষা প্রযুক্তিতে নিবিড় সহযোগিতা করছে। নতুন কাঠামোর মাধ্যমে প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্যের আদান প্রদান আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ইসরায়েল ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর বা IMEC পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। আদানি গ্রুপের হাইফা বিনিয়োগকে তিনি পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। সাক্ষাৎকারের শেষভাগে সার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও কৌশলগত। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশ একসাথে অসাধারণ অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের মতো উচ্চ পর্যায়ের সহযোগিতা আরও শক্তিশালী হবে।